হ্যাঁ ভাই। আপনি কি এখনো মেজর ডালিম নিয়ে আছেন ভাই? আরে কি বলতেছেন আপনি? মেজর ডালিম নিয়ে আসি। পুরা দুনিয়া এখন মেজর ডালিমের সংবাদ নিয়ে চারিদিকে ছড়াছড়ি, আর আপনি বলতেছেন মেজর ডালিম নিয়ে আসি। ঠিকই বলছেন, এই রেকর্ড করছে সারা হ্যাঁ। ওয়ার্ল্ডে, সিনেমা বানাই দিছে। এটা না আজব না? সিনেমাও তো এরকম হয় না, না। সারা দুনিয়াতে যে ঢেউ দিছে। চলেন আমরা মেজর ডালিমের সংক্ষেপে বায়োগ্রাফি, তাই না? বায়োগ্রাফি এবং তার অবদান হুম, শুনি, কীর্তিকাণ্ড, দেখি কি অবস্থা। কি অবস্থা। মেজর ডালিম বলছি। খন্দকার মোশতাক আহমেদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশ বেতারে এমন একটি ঘোষণা শুনে পুরো বাংলাদেশ। ইতিহাস বদলে ফেলা এই ঘোষক ছিলেন বীর মুক্তিযোদ্ধা শরীফুল হক ডালিম। মেজর ডালিম নামেই তিনি বেশি পরিচিত। ৭৫-এর ১৫ আগস্টের সেই ঘটনার পর বেশ কয়েকবার দেশের ক্ষমতার পট পরিবর্তন হলেও কোনো খোঁজ মেলেনি মেজর ডালিমের। আর শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ডালিমকে দেশে আনার চেষ্টার কমতি রাখেনি। কিন্তু তাদের সব চেষ্টাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঠিকই ধরা ছোঁয়ার বাইরে থেকে যান এই গেরিলা যোদ্ধা। লোকচক্ষুর আড়ালে থাকলেও তার প্রতি বাংলাদেশের মানুষের আগ্রহ ছিল আগাগোড়াই। কারণ ইতিহাসের অনেক অজানা প্রশ্নের উত্তর তিনি জানেন। সম্প্রতি সেই মেজর ডালিমকে দেখা যায় একটি লাইভ টক শোতে। তার শো দেখতে একসঙ্গে যুক্ত ছিলেন ৮ লাখ মানুষ। ৫০ বছর পর সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে বিশেষ লাইভে প্রকাশ হন মেজর ডালিম। এ সময় তিনি জানান, শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিলেন যে স্বৈরাচারী আচরণে মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য। এই লাইভেই সাংবাদিক ইলিয়াস মেজর ডালিমকে উদ্দেশ্য করে বলেন, আপনি জাতির সূর্য সন্তান, আপনি জাতিকে অ্যাড্রেস করতে পারেন। এই শোতেই মেজর ডালিম নতুন প্রজন্মকে সাধুবাদ জানান এবং তার কথা থেকে মনে করা হচ্ছে দেশের মানুষ চাইলে তিনি দেশে ফিরবেন। কারণ ২৪-এর বিপ্লবীদের উদ্দেশ্যে মেজর ডালিম বলেন, বর্তমান প্রজন্মের বিপ্লবীদের, ছাত্র জনতার বিপ্লবী কর্মকাণ্ডে যদি কোনো রকম অবদান রাখতে পারি আমাদের নিজস্ব অভিজ্ঞতা যোগাযোগ থেকে, তাহলে আমরা সেটা করতে প্রস্তুত, পিছপা হব না ইনশাল্লাহ। ঢাকার মালিবাগের ছেলে শরীফুল হক ডালিমের জন্ম ১৯৪৬ সালে। বিএসসি গ্র্যাজুয়েট ডালিম ১৯৬৪ সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করেন। ১৯৬৫ সালের পাক ভারত যুদ্ধের পর তিনি বিমান বাহিনী থেকে মেজর ডালিম কিন্তু বীর বিক্রম ছিল, তাই না? উত্তম, বীর, সর্বোচ্চ বীর উত্তম। তাই না? তাদের কোনো মানে ইয়েই রাখে নেই, কৃতিত্ব রাখে নেই। এটা হইলো আমার কাছে একটা সন্দেহজনক বিষয়। এই পুরস্কার কে দিল? খেতাব শেখ মুজিব দিছে। হ্যাঁ, এখন তাদের কোনো কথাই নেই। কিন্তু এখন ভুয়া মুক্তিযোদ্ধা পুরা দেশ একাকার। আরেকটা বিষয়, তাদের অতীত জীবন, সামরিক জীবন, চাকরি জীবন, সততা আছে, কোনো অভিযোগ তাদের বিরুদ্ধে নাই, অন্যায় অবিচার করার কোনো কিছু। এই জিনিসটা অত্যন্ত চমৎকার। অথচ এখন আমরা যে মুক্তিযোদ্ধাদেরকে চিনি, বাংলাদেশের বিশিষ্ট মুক্তিযোদ্ধা যেমন জয়নাল হাজারী একটা সন্ত্রাস, আলতাফ গোলন্দাজ সন্ত্রাস, এরপরে শামীম ওসমান সন্ত্রাস। এইভাবেই আসলে মুক্তিযোদ্ধারা নিজেদের সম্মান হারাইছে। অথচ তিনি জীবিতদের মধ্যে সর্বোচ্চ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। সেনাবাহিনীতে যোগদান করেন এবং ১৯৭১ সালের এপ্রিল মাস পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের শুরুতেই তৎকালীন পশ্চিম পাকিস্তান থেকে পালিয়ে এসে যে দলটি সর্বপ্রথম মুক্তিযুদ্ধে যোগ দেয় তিনি ছিলেন তাদের একজন। মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস ও কৃতিত্বের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন। একজন প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী গড়ে তোলার প্রক্রিয়ায় তার অবদান উল্লেখযোগ্য।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকালে ১৯৭৪ সালে প্রেসিডেন্সিয়াল অর্ডারে চাকুরিচ্যুত হন মেজর ডালিম। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর তাকে সেনাবাহিনীতে পুনর্নিয়োগ করা হয় এবং লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি করা হয়। ১৯৭৬ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত হবার পর গণচীনে তাকে কূটনৈতিক হিসেবে প্রেরণ করা হয়। ১৯৮০ সালে লন্ডন হাইকমিশনের সাথে তিনি অ্যাটাচড হন। ১৯৮২ সালে কমিশনার হিসেবে হংকংয়ের দায়িত্বভার গ্রহণ করেন। ১৯৮৮ সালে রাষ্ট্রদূত হিসেবে কেনিয়ায় পোস্টেড হন। একই সাথে তাকে তানজানিয়ার দায়িত্ব দেওয়া হয়। সোমালিয়ায় যুদ্ধকালীন সময়ে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর অংশ হিসেবে প্রেরিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সার্বিক তত্ত্বাবধানের বিশেষ দায়িত্ব পালন করেন ডালিম। ব্যক্তিজীবনে তিনি একটি কন্যা সন্তানের জনক। তার স্ত্রী নিম্মি ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছেন ২০০৫ সালে। মেজর ডালিমের ছোট ভাই বীর বিক্রম কামরুল হক। মুক্তিযুদ্ধে তিনি যে বাহিনীর সদস্য ছিলেন সেই ক্র্যাক প্লাটুনের নাম অনেকেরই জানা। এই গেরিলা গ্রুপটি ঢাকা শহরে অবিশ্বাস্য দুঃসাহসিক অপারেশন করে খান সেনাদের মনে ত্রাসের সঞ্চার করে। দেখলেন তো, বলেন। মানে মানে এইসব লোকদের মানে তারা তো তাকে এখন তো বাংলাদেশে, সে কিন্তু তখন বলছিল তার একটা বইতে যে শেখ মুজিবুরকে বলে সবারকে মেরে ফেলো, শুধু 2টা স্যাম্পল রেখে গেছে যেটা ভবিষ্যৎ প্রজন্ম বুঝতে পারে। এখন সেটা সত্যি প্রমাণ হয়ে যাবে। আরেকটা জিনিস, সামনে শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটা সিনেমা হয়েছিল না কিছুদিন আগে? হ্যাঁ, কিছুদিন আগে। একটি জাতির, শেখ মুজিব একটি জাতির ইতিহাস, জন্মের ইতিহাস। সেখানে মোস্তাকের চরিত্রে অভিনয় করছিল সেলিম, শহীদুজ্জামান সেলিম। তার একটা স্যাটায়ার ডায়লগ আছে যে শোনো ডালিম, ইতিহাসে তোমাদের নাম সূর্য সন্তান হিসাবে পরিচিত হবে। এই ডায়লগটা রাখছিল এখানে, সিনেমাতে রাখছে। দেখেন সেই স্যাটায়ার কথাটা ওটা হাসি তামাশা করে বলছে, জোকার হিসেবে, গিনা হিসেবে। দেখেন সেটা আসলে ওই যে সবচেয়ে এই ভিডিওতে আমি প্রত্যেকটা তথ্যই আমার কাছে ব্যতিক্রম এবং নতুন বিশ্বাসযোগ্য মনে হয়েছে। সরাসরি অংশগ্রহণ করা একটা যুদ্ধের সাথে। তার মধ্যে 1 নম্বর তথ্য হলো আপনার 3,30,00,000। এই কথাটা কিন্তু আড়ালে আবডালে অনেকেই বলেছে এর আগের থেকে, শরীফুল হকের মুখ থেকে শোনার কারণে মানুষ এটাকে। এখন আমার কথা হইল পাঠ্য বইয়ে ইতিহাসে কি আসবে, 3 লাখ আসবে নাকি 30 লাখ আসবে? বিসিএস ভর্তি পরীক্ষা এবং আপনার ভাইভাতে জিজ্ঞেস করবে কোনটাকে রাইট হিসেবে নেবে, রাষ্ট্র কি 3 লাখের ব্যাপারটা গ্রহণ করবে কিনা নাকি মিথ্যার উপরেই থাকবে? এটা কিন্তু একটা প্রশ্ন। ছাত্রদেরকে অথবা যিনি এক্সামি বা আমি যে পরীক্ষা দিতে যাব, আমাকে কি মিথ্যা বলতে বাধ্য করবে? যে 30 লাখ বললে আমার উত্তরটা নিবে, 3 লাখ বললে নিবে না? এই প্রশ্নগুলো এখন মীমাংসার পর্যায়ে চলে আসবে। কারণ সরাসরি অংশগ্রহণ করা একজন মুক্তিযোদ্ধার কাছ থেকে এই তথ্যগুলো এসেছে, আমরা পেয়েছি। এবং তিনি সরাসরি অংশগ্রহণ করা মুক্তিযোদ্ধাই নয়, তিনি মুক্তিযোদ্ধা অনেক রকম ছিল, শিক্ষিত, অশিক্ষিত, স্বল্প শিক্ষিত, অনেক রকম ছিল। উনি একজন শিক্ষিত, সচেতন, সুশৃঙ্খল বাহিনীর সদস্য, যেন তেন নয়, মেজর লেভেলের। তার উপরে হলো যে তথ্যগুলো উনি দিচ্ছেন, কেউ কিন্তু এটাকে চ্যালেঞ্জ করতে পারতেছে না। একাডেমিক্যালি কোনো চ্যানেল, কোনো বুদ্ধিজীবী কি চ্যালেঞ্জ করছে? করেনি। অর্থাৎ তারা গিলতেও পারছে না, ফেলতেও পারছে না। দেখা যাবে ভবিষ্যতের ইতিহাসে এই তথ্যগুলো কিভাবে উপস্থাপিত হয় এবং প্রতিস্থাপিত হয়। এবং আমি এখানে একটু অ্যাড করতে চাই, এটা হচ্ছে যে মানে এই যে 3,30,00,000 কিন্তু হিউজ ফিগার। আপনার 266 দিনের মুক্তিযুদ্ধ, 30 লাখ দিয়ে যদি আপনি ভাগ দেন, প্রতিদিন 11,876 জন হয়। আমি হিসাব করে দেখছি 266 দিনে। এখন দেখেন ফিলিস্তিনি নির্বিচারে হত্যা চালাইছে 1 বছরের উপরে। তারপরে নিহত হইল কত? শিশু টিশু সহ 46,000। দেখেন অবস্থা, 46,000। আর আমাদের নাকি 3 লাখ না 30,000 বলতেছে। 30 লাখ বলতেছে। এটা মিলে না। একদিক এটা হলো আইডিয়াগত বিষয়,
দ্বিতীয়ত হইলো আপনি আপনার জেলায় গেলে দেখবেন, আমি আমার জেলায় বুকে হাত দিয়ে বলছি, আমি স্পষ্ট দেখেছি মাদাম ব্রিজ দেখছেন না আপনি? মাদাম ব্রিজের আগে যে স্মৃতিস্তম্ভ আছে সেখানে কয়জনের নাম আছে? 168 জনের নাম আছে পুরা জেলায়, পুরা জেলায়। আচ্ছা ধরলাম প্রত্যেক জেলায় 1000, 1000, 64,000, 64, 5,000, 3 লাখ, 3 লাখ, 5,000 করে হলে 3 লাখ, 3 লাখ, 5,000, 5,000, বিশাল ব্যাপার কি? বিশাল ব্যাপার। আপনার ধরেন এই যে ইউক্রেনে কয় বছর যুদ্ধ চলতেছে? 2.5 বছর, 2.5 বছর নির্বিচার। নির্বিচারে, হ্যাঁ। মানুষ নিহত হয়েছে কত? 23,000। তাও এটা ইউক্রেনের দাবি, আর রাশিয়ার দাবি হলো 5,000। তাইলে ধরেন এটার 5 গুণ ধরেন আপনি, 5 গুণ ধরলে 1 লাখ। রাশিয়ান বাহিনী একটা শক্তিশালী বাহিনী না? পাকিস্তানের চাইতে তো বড় শক্তিশালী। তারা এখনো 1 লাখে পৌঁছাতে পারছে না। হতে পারে না। আমাদের নাকি 30। মানে এগুলা আমাদের কাছে মিথ্যা উপস্থাপন করেছে। না আমি একটু কথা বলি, এখানে ধরলাম মিথ্যা উপস্থাপন করছে, এরপর তো অনেকটা বিএনপি আসছে, আবার আওয়ামী লীগ, তখন এগুলো নিয়ে চ্যালেঞ্জ করলো না কেন? ভয়ে বিএনপি যে একটা কথা বলবে সেই কথাটা প্রচার করবে কে? মিডিয়া এটা নিবে না, মিডিয়া এটা প্রচার করলো না, এটা অবস্থান হইল না। কিন্তু অন্য ধরেন আওয়ামী লীগ একটা মিথ্যা কথা বললো, তাদের হাতে 30টা চ্যানেল, ওই একই কথা 30টা চ্যানেল একসাথে দিল, মানুষ মিথ্যাটাকে সত্যি হিসাবে জানতে শুরু করবে। বুঝছেন? বিএনপির মিডিয়া নাই, বিএনপির ইন্টেলেকচুয়াল নাই, বিএনপির আপনার ডিপ স্টেট নাই নিজের হাতে। ডিপ স্টেট বলতে রাষ্ট্র কিভাবে চলবে সেটা নিয়ে বুদ্ধি দেওয়ার লোক নাই। যে কারণে যেমন আওয়ামী লীগের আছে কে? আবদুল্লাহ আবু সাইদ, যাকে সাধারণ মানুষ নিরপেক্ষ হিসাবে জানে, কিন্তু সে কিন্তু আওয়ামী লীগ। বামপন্থী নেতা সেলিম, রুহিন হোসেন প্রিন্স, আমরা কিন্তু জানি এরা নিরপেক্ষ। প্রথম আলো, আমরা জানি এরা নিরপেক্ষ, কিন্তু এরা কিন্তু রাজনীতি করে আসছে, ছাত্র ইউনিয়ন করে আসছে। তারা তো সবসময় বিএনপির বিরুদ্ধে থাকবে, এটা খুব স্বাভাবিক। বিএনপি এটা বুঝতে পারছে কিনা এটা বিএনপির নিজস্ব বিষয়। তো আজকে একটু পর্যন্তই। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।